নমস্কার, আমি অমিত চক্রবর্তী। গত কয়েকদিন ধরে এদেশে অন্যান্য কিছু খবরের মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর খবর, দিল্লি হাইকোর্টের এক বিচারপতির বাড়ি থেকে নগদ 23 কোটি টাকা উদ্ধারের অভিযোগ। অর্থাৎ তার বাড়ি থেকে যে 15 কোটি টাকা, 15 কোটি টাকা উদ্ধার হয়েছে, যে 15 কোটি টাকা উদ্ধার হয়েছে তার সবটাই হিসেব বহির্ভূত। যদিও ইতিমধ্যে তিনিও তার সপক্ষে যুক্তি দিয়েছেন, তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন, ওই টাকা তার নয় বলেছেন, এমনকি যেখানে এটা টাকা উদ্ধার হয়েছে সেটা তার সরকারি বাসভবনের আউট হাউস, অর্থাৎ সেই আউট হাউসের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলেছেন। উল্টো দিক থেকে সুপ্রিম কোর্ট খুব নজিরবিহীনভাবে কিছু পদক্ষেপ করেছে। যেমন সর্বশেষ আজকে সন্ধেবেলায় তাকে এলাহাবাদ হাইকোর্টেই বদলি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কারণ তিনি আদতে এলাহাবাদ থেকেই দিল্লিতে বদলি হয়ে এসেছিলেন এবং তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই তদন্তে প্রাথমিক যে তদন্ত রিপোর্ট দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দিয়েছিলেন, তা সর্বসমক্ষে প্রকাশ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। এটা একেবারেই নজিরবিহীন ঘটনা এবং একটু আগে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে খুব সাবাসী জানিয়েছেন। প্রসঙ্গত জগদীপ ধনখড় নিজেও একজন বার অ্যাট ল, তিনি দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীতে এ রাজ্যে তিনি রাজ্যপাল হন, বর্তমানে তিনি উপরাষ্ট্রপতি। তার বক্তব্য যে এটা একদমই নজিরবিহীন এবং স্বচ্ছতার রক্ষার জন্য এটা যথেষ্ট ভালো কাজ করা হয়েছে। কিন্তু উল্টো দিকে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের মনে এতদিন পর্যন্ত যে নেই করেও কোনো কারাঘুষোর মধ্যেও যেটুকু একটা সম্ভ্রম, একটা স্বচ্ছতার জায়গা বা সৎ এই ব্যাপারটা ছিল, সেখানে বিচারপতি ভার্মার ব্যাপারটা একেবারে বিচার ব্যবস্থার সততা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। ফলে এই বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের যে ধারণা হয়ে গেছে তার সেখানে যদি কোনোভাবে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতে হয়, এই বিচারপতি ভার্মার কেসটা কীভাবে হ্যান্ডেল করবে সুপ্রিম কোর্ট, তারপরে কিন্তু অনেকটা নির্ভর করবে। এই প্রসঙ্গে আমি একটা অন্য বিষয় অবতারণ করব। দীর্ঘদিন ধরে এই বিচার ব্যবস্থা নিয়ে কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে, দেখবেন ইউপিএসসি দিয়ে যারা আইপিএস বা আইএএস বা আইএফএস হচ্ছেন, অথবা জয়েন্ট দিয়ে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হচ্ছেন, তাদের কিন্তু প্রথম থেকেই একটা মেধা দেখাতে হয়। অর্থাৎ মেধা দেখিয়ে সেই পরীক্ষায় পাশ করে তার পরবর্তী ক্ষেত্রে হোস্টেল লাইফ কাটিয়ে তারা যার যার পেশায় যান। সৎ কে হবেন বা সৎ কে হবেন না বিষয়টা কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে একেবারেই ব্যক্তি নির্ভর, প্রতিষ্ঠান নির্ভর নয়। কারণ পুলিশের মধ্যেও বহু পুলিশ অফিসারকে আমি জানি যারা জীবনে কোনোদিন একটি টাকাও অন্যের থেকে নেননি। তারা তাদের জন্য অনেক কষ্ট করতে হয়েছে, তাদের পুলিশ সমাজে একঘরে হতে হয়েছে, এমনও আছে। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাইছি, এই বিচারপতি হওয়ার আগে কি করতে হয় আইনজীবী হিসেবে, অর্থাৎ এলএলবি করুন, আর 5টা পরীক্ষার মতো একটা পরীক্ষা দিলে, খুব সাদামাটা পরীক্ষা, আপনি 50% নম্বর পেলেই আপনি এলএলবি পরীক্ষায় বসতে পারবেন। পাশ করলেন, আপনি আইনজীবী হলেন। আইনজীবী হিসেবে বেশ কিছু আইনজীবী, সবাই নিশ্চয়ই সেই ধরনের নন। ওই যে আবার বললাম, একটা সৎ বা অসৎ হওয়াটা একেবারেই ব্যক্তিগত জায়গা থেকে আসে, আমি পারিবারিক বলবো না। কিন্তু আইনজীবীদের মধ্যে
বেশ কিছু আইনজীবীকে, মানে জাস্ট উদাহরণ দিচ্ছি, কেন দিচ্ছি সেটা পরে আসছি, যে 15,000 টাকা ফিজ নেওয়ার কথা হলো, যেই ইন্টারিম একটা অর্ডার পক্ষে বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে বলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। এমনকি কোনো একটা মামলায় অর্ডার হলো, ভালো অর্ডার হলো, তার যা ফিজ সেটা দেওয়া হলো, তার সঙ্গে বললেন আমাকে দুবাইয়ের 3টে টিকিট দিতে হবে প্লেনের। মানে কি? অর্থাৎ আমি বলতে চাইছি যে এটা একটা প্রবণতা, কিছু আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া। এই আইনজীবী যদি পরবর্তীতে বিচারপতি হন, আপনি বা আমরা আশা করতে কি পারি যে তারা একেবারে বিচারপতি হিসেবে সৎ, সব দিক দিয়ে থাকবেন? এই প্রশ্নটা আমার মনে হয়েছে বারে বারে এই কারণেই যে বিচারপতি মানেই তিনি সব দিক দিয়ে সৎ হবেন, সৎ থাকবেন, এটা ভাবার কোনো কারণ নেই। আর তার বড় কারণ যে আইনজীবী হিসেবে তিনি যখন পেশায় ছিলেন, পেশা করতেন, তখন তার আচার আচরণ কী ছিল। কিন্তু এটা একটা প্রবণতা। আমি এমন বহু সিনিয়র আইনজীবীর কথা জানি কলকাতা হাইকোর্টে, যাদের ফিজ দিয়ে নিয়ে গিয়েছে, 5 লাখ টাকা ফিজ দিয়ে নিয়ে গেছে, সিঙ্গেল বেঞ্চে জেতার পরে তিনি বলছেন আমাকে 25 লাখ টাকা করে ফিজ দিতে হবে, কারণ এই মামলা ডিভিশন বেঞ্চে যখন চ্যালেঞ্জ হয়েছে, ডিভিশন বেঞ্চে গেছে, বলছে আমাকে 25 লাখ টাকা করে ফিজ দিতে হবে। অনেক সিনিয়র ব্যারিস্টার, অথচ তার ফিজ কিন্তু 5 লাখ টাকায়। এই যে প্রবণতা, তারপরেও এবং তার সঙ্গে হচ্ছে নানান রকম বেহিসেবি চাওয়া। অর্থাৎ একজন আইনজীবী, তিনি তার পেশা করেছেন, সেই পেশার জন্য তিনি তার নির্দিষ্ট পরিমাণ টাকা নেবেন, ঠিক আছে, তাতে 5 লাখ টাকা হতে পারে, 25,000 হতে পারে, যার যা চাওয়া সেটা করতে পারেন। কিন্তু এমনও জানা যায় যে কোনো একটা মামলা জিতিয়ে দিল, মক্কেলের প্রচুর পয়সা, তাকে বললো আমার অমুক জায়গায় একটা ফ্ল্যাট লাগবে। এরকম নানান 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 রকমের বিষয় আছে। ফলে বিচারপতি ভার্মার কেসটা সামনে এসছে, আমরা সেটা নিয়ে গেলে রব তুলছি। আমার ব্যক্তিগত মত যে তার যে রুট, তিনি যে আইনজীবী হিসেবে কী ছিলেন, সেটা দেখলেই মনে হয় তিনি সৎ কতটা হতে পারেন, আর অসৎ কতটা হতে পারেন, তার শিকড়টা কিন্তু ওখানে কিন্তু পোতা ছিল। বহু আইনজীবী আছেন যাদেরকে সত্যি সৎ হিসেবে শ্রদ্ধা করতে হয়, আবার বহু আইনজীবী আছেন যারা আইনজীবী হিসেবে কতটা প্রতিষ্ঠিত জানা নেই, কিন্তু তারা এই ধরনের মানে বেহিসেবি বিষয়ের মধ্যে নিজেদেরকে বেশি ব্যস্ত রাখতেই পছন্দ করেন। ফলে তারা যদি আগামী দিনে বিচারপতি হন, বিচারক হন, তারা যে একজন বিচারপতি ভার্মা হবেন না, যদি ধরে নিই যে বিচারপতি ভার্মা ঘটনাটা ঘটিয়েছেন, যদি ধরে নিই তর্কের খাতিরে, তাহলে আরও বিচারপতি ভার্মাদের সংখ্যা যে বাড়বে, এটা বলাই বাহুল্য। নমস্কার, আজ এই পর্যন্ত।